একটি দেশ, যে দেশ হাজার বছরের যুদ্ধ দেখেছে, একটি দেশ যেখানে একই মাটিতে হেঁটেছে রোমান সম্রাট, মুসলিম সেনাপতি, খ্রিস্টান রাজা এবং বিশ্বজয়ী নাবিকেরা, যে ভূখণ্ড পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে, যে দেশ একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়েছিল। আর কেন সেই সাম্রাজ্য একদিন ধীরে ধীরে ভেঙে পড়ল। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক ইতিহাসে যেখানে প্রতিটি বিজয়ের পেছনে লুকিয়ে আছে অগণিত রক্ত, প্রতিটি প্রাসাদের দেয়ালে লেখা আছে যুদ্ধের গল্প, আর প্রতিটি শহর আজও বহন করে হাজার বছরের সভ্যতার স্মৃতি। এটাই স্পেনের গল্প, যে গল্প শুধু একটি দেশের নয়, এটি মানব সভ্যতারও গল্প। আজকের স্পেনকে আমরা যেমন দেখি 2000 বছর আগে তেমন ছিল না। সেই সময় এই ভূখণ্ডের নাম ছিল হিস্পানিয়া। এখানে বাস করত নানা উপজাতি, কেউ ছিল যোদ্ধা, কেউ ছিল কৃষক, আবার কেউ পাহাড়ের দুর্গে নিজেদের স্বাধীনতা রক্ষা করত। কিন্তু খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে ভূমধ্যসাগরের দিগন্তে দেখা দিল এক নতুন শক্তি। সে শক্তির নাম রোমান সাম্রাজ্য। তারা শুধু যুদ্ধ করতে আসেনি, তারা নিয়ে এসেছিল পাথরের রাস্তা, সেতু, আইন, নগর পরিকল্পনা এবং এমন এক প্রশাসনিক ব্যবস্থা যার ছাপ আজও স্পেনের বহু শহরে দেখা যায়। রোমানদের হাতে হিস্পানিয়া ধীরে ধীরে পরিণত হলো ইউরোপের অন্যতম সমৃদ্ধ অঞ্চলে। কিন্তু কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে স্পেনও প্রবেশ করলো এক অনিশ্চিত অন্ধকার যুগে, আর সেই অন্ধকারের মধ্যেই জন্ম নিল ইতিহাসের এক নতুন অধ্যায়। 711 সাল, আফ্রিকার উপকূল থেকে ছোট্ট একটি সেনাবাহিনী জিব্রাল্টার প্রণালী অতিক্রম করলো। নেতৃত্বে ছিলেন তারিক বিন জিয়াদ। জনশ্রুতি আছে সৈন্যদের সাহস বাড়াতে তিনি নিজের জাহাজ পুড়িয়ে দিয়েছিলেন। তার বার্তা ছিল স্পষ্ট, এখন সামনে বিজয় অথবা মৃত্যু। খুব অল্প সময়ের মধ্যেই ভিসিগত রাজ্য ভেঙে পড়ে। স্পেনের বিশাল অংশ পরিচিত হয় নতুন নামে, আল আন্দালুস। কিন্তু এই বিজয় শুধু যুদ্ধের ছিল না। যখন ইউরোপের অনেক অঞ্চল অন্ধকার যুগে নিমজ্জিত, তখন কর্ডোবার গ্রন্থাগারগুলোতে সংরক্ষিত হচ্ছিল লক্ষ লক্ষ পাণ্ডুলিপি। কর্ডোবা হয়ে ওঠে বিশ্বের অন্যতম জ্ঞানকেন্দ্র। গণিত, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, সব ক্ষেত্রেই শুরু হয় নতুন জাগরণ। আজও কর্ডোবার মসজিদ, সেভিলের স্থাপত্য আর গ্রানাডার আলহামব্রা সেই সোনালী যুগের নীরব সাক্ষী। কিন্তু একই ভূখণ্ডে দুটি ভিন্ন শক্তির সহাবস্থান চিরদিন সম্ভব ছিল না। উত্তরে ধীরে ধীরে গড়ে উঠছিল প্রতিরোধ, আর সেই প্রতিরোধই শুরু করলো ইউরোপের দীর্ঘতম যুদ্ধগুলোর একটি। এই যুদ্ধের নাম রিকনকুইস্তা, অর্থাৎ পুনর্দখল। খ্রিস্টান রাজ্যগুলো ধীরে ধীরে দক্ষিণের দিকে অগ্রসর হতে থাকে। বছর যায়, দশক পেরিয়ে যায়, শতাব্দীও কেটে যায়, কিন্তু যুদ্ধ থামে না। প্রজন্মের পর প্রজন্ম শুধু যুদ্ধই দেখে। অবশেষে 1492 সালে গ্রানাডার পতনের মধ্য দিয়ে শেষ হয় প্রায় 8 শতকের মুসলিম শাসন। স্পেন আবার এক পতাকার নিচে একত্রিত হয়। অনেকেই ভেবেছিল এবার হয়তো যুদ্ধ শেষ, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় বিস্ময় তখনও বাকি ছিল। কারণ একই বছরে স্পেন এমন একটি সিদ্ধান্ত নেয় যা শুধু একটি দেশের নয়, পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দেয়। 1492 সাল, একজন নাবিক রাজদরবারে দাঁড়িয়ে বললেন, আমি পশ্চিম দিকে সমুদ্র পাড়ি দিয়ে পূর্বে পৌঁছাতে পারবো। অনেকে তাকে পাগল বলেছিল, কিন্তু রানী ইসাবেলা তার উপর বিশ্বাস রাখলেন। 3টি ছোট জাহাজ নিয়ে শুরু হলো এক অজানা যাত্রা। সেই নাবিকের নাম ক্রিস্টোফার কলম্বাস। তিনি ভেবেছিলেন তিনি এশিয়ার পথে যাচ্ছেন, কিন্তু পৌঁছে গেলেন এক সম্পূর্ণ নতুন মহাদেশে। এরপর শুরু হলো স্পেনের বিশ্বজয়। আমেরিকা থেকে প্রবাহিত হলো সোনা, রূপা এবং বিপুল সম্পদ। মাত্র কয়েক দশকের মধ্যেই স্পেন পরিণত হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে। এক সময় এমনও বলা হতো, স্পেনের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু যে সাম্রাজ্য যত বড় হয়, তার পতনের মূল্যও তত বড় হয়। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দ্বন্দ্ব, গৃহযুদ্ধ এবং দীর্ঘ স্বৈরশাসনের কঠিন পথ পেরিয়ে স্পেন আবার নিজেকে নতুনভাবে গড়ে তোলে। আজকের স্পেন শুধু ইতিহাসের দেশ নয়, এটি শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, ক্রীড়া এবং পর্যটনের এক অনন্য উদাহরণ। প্রতি বছর বিশ্বের কোটি কোটি মানুষ স্পেনে আসে তার ইতিহাসকে নিজের চোখে দেখার জন্য। হয়তো এটাই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। একটি জাতিকে শুধু যুদ্ধ মহান করে না, মহান করে তার জ্ঞান, সংস্কৃতি, সহনশীলতা এবং অতীত থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা। কারণ সাম্রাজ্য একদিন ভেঙে যায়, প্রাসাদ ধ্বংস হয়,
শাসক বদলে যায়, কিন্তু ইতিহাস কখনো হারিয়ে যায় না। সে শুধু অপেক্ষা করে পরবর্তী প্রজন্ম তাকে নতুন করে আবিষ্কার করবে বলে।